অষ্টম শ্রেণী ক্লাস 8-এর বাংলা। ক্লাস 8-এর বাংলা পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। পথের পাঁচালী বইয়ের অনুশীলনী প্রশ্নের উত্তর। কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? বড় বড় কানওয়ালা জীবন্ত খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো জঙ্গলের একটি বিষাক্ত ফল, যার আঠা হাতে লাগলে সেই জায়গা জ্বালা করে এবং চুলকে ফুলে যায়। এই দেখো মা, আমার সেই মালাটা। কে কখন এই কথা বলেছে? কথাটি বলেছে ভুবন মুখার্জির বাড়ির সেজ বউ এর মেয়ে টুনু। অপুদের বাড়িতে এসে সে যখন দুর্গার খেলা করার বাক্সটি খুলেছিল, তার মধ্যে পুতুলের জন্য পুঁতির একটি মালা ছিল। তখন টুনু মালাটা বের করে এনে এই কথা বলেছিল। অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? অপু গ্রামের একমাত্র গুরুমশাই প্রসন্নবাবুর পাঠশালায় পড়তে গিয়েছিল। গুরুমশাই পড়ানোর পাশাপাশি আর কোন কাজ করতেন? একখানি মুদির দোকান চালাতেন। এই দেখো মা, আমার সেই মালা যাকে কখন এই কথা বলেছে? কথাটি বলেছে ভুবন মুখার্জির বাড়ির সেজে বইয়ের মেয়ে টুনু। অপুদের বাড়িতে এসে সে যখন দুর্গার খেলা করা বাক্সটি খুলেছিল, তার মধ্যে পুতুলের জন্য পুতুল একটি মালা ছিল। তখন টুনু মালাটা বের করে এনে এই কথাটা বলেছে। পাঠশালা কখন বসতো? পাঠশালা বসতো বিকেলে। কজন ছাত্রছাত্রী ছিল? সব শুদ্ধ মোট 8 থেকে 10 জন ছাত্রছাত্রী পাঠশালায় ছিল। আতুল ডাইনি কে? বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে অপুর ধারণা বদলে গেল কীভাবে? আতুল ডাইনি ছিল অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা। গ্রামের লোকের ধারণা ছিল সে বুড়ি নাকি বাচ্চাদের মেরে কচু পাতায় প্রাণ পুড়ে জলে ডুবিয়ে রাখে। এছাড়াও সবাই জানত সে ইচ্ছে করলেই ছোট ছেলেদের রক্ত চোখের দৃষ্টি দিয়েই শুষে নিতে পারে। বড় হওয়ার পর অপু তাকে হাটে আমচুর বিক্রি করতে দেখেছিল। একদিন বুড়িটি ছিল একা, তার কোনো ছেলে মেয়ে ছিল না। আমচুর বিক্রি করে তার দিন কাটত। মরার সময় তাকে পোড়ানোরও কেউ ছিল না। এইসব ঘটনা থেকেই আতুল ডাইনি সম্পর্কে অপুর ধারণা বদলে গিয়েছিল। লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু যে আশ্চর্য ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তা লেখো। লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু 15 দিন ধরে নিজের অদ্ভুত গল্পের ভ্রমণ কাহিনী বলে বেরিয়েছিল। সে ওই কয়েকদিন নানা আশ্চর্য জিনিস দেখেছে। রেলের রাস্তা, যেখান দিয়ে সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আটা, পেঁপে, শশা, অবিকল সত্যিকারের ফলের মতো। এক ধরনের পুতুলটার কথাও সে বলে, যার পেট টিপলে মিগি রুগীর মতো হাত পা ছুঁড়ে অর্থাৎ খঞ্জন বাজাতে শুরু করে। অপু অনেক দূর পথ গিয়েছিল। কত পদ্ম ফুলে ভরা বিল, অচেনা কত নতুন গা, কত দূর দিগন্ত পথ, নির্জন পথে পাশ দিয়ে সেখানে যেতে হতো। কোনো একটি গ্রামের পাশে কামারের দোকান, যেখানে অপুকে জল খাওয়ানোর জন্য তার বাবা নিয়ে গিয়েছিল। তারা অতি যত্ন সহকারে ভিতরে ডেকে দুধ চিড়ে বাতাসা খেতে দিয়েছিল। সেসব গল্প সে মা ও দিদিকে শুনিয়েছিল। অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল? তার সঙ্গী সাথী কারা ছিল লেখো। অপু কড়ি খেলতে জেলেপাড়ায় গিয়েছিল। সেখানে তার সঙ্গী সাথী ছিল ব্রাহ্মণ পাড়ার ছেলে পটু ও জেলেপাড়ার 3 ছেলে বঙ্কা, হৃদয় ও জেলেপাড়ার আরও অন্যান্য ছেলেরা। সর্বদংশন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? সর্বদংশন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে লেখা ছিল যে শকুনির ডিমের ভিতরে পারদ ভরে কয়েকদিন রৌদ্রে রেখে তারপর সেই ডিম মুখে পড়লে মানুষ ইচ্ছে করলে শূন্য মার্গে অর্থাৎ আকাশে উঠতে পারবে। আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু। কাকে এই কথা বলেছিল? কোন বইখানি দিয়ে যাবার কথা ছিল? অপুকে এই কথাটি বলেছিল গ্রামের বয়স্ক ব্যক্তি নরোত্তম দাস বাবাজি। প্রেম ভক্তি চণ্ডিকা বইখানা অপুকে দিয়ে যাবার কথা তিনি বলেছিলেন। অপুর দপ্তরে কী বই ছিল? কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত? অপুর দপ্তরে যেসব বই ছিল তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ফলিত চরিতমালা, ধারাপাত, শুভঙ্করী, বঙ্গবাসী। মাসিক পত্রিকাটি হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত। দুর্গা কতবার খুঁজিয়াছে ও খেলা আর কোনো দিন আসে নাই। কোন খেলার কথা বলা হয়েছে? নিশ্চিন্তপুরে একজন বৃদ্ধ মুসলমান বড় রং চং করা কাজ বসানো একটি টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল। বাক্সের গায়ে চোঙের মতো জিনিস ছিল, তাতে চোখ একটা লাগিয়ে ছবিতে সত্যিকারের মানুষ ঘরে বাড়ি শুদ্ধ দেখা যায়। এই খেলাটির কথাই বলা হয়েছে। অপু বসে বসে খাতায় কী লেখে? অপু বসে বসে খাতায় নাটক আর গল্প লেখে। অপু টিনের বাক্সে কী বই ছিল? অপু টিনের বাক্সে একটি নিত্যকর্ম পদ্ধতি, একটি পুরানো প্রাকৃতিক ভূগোল, একখানি শুভঙ্করী, পাতা ছেঁড়া একখানা বীরাঙ্গনা কাব্য, মায়ের সেই ছেঁড়া কাশিদাসী মহাভারত বইও ছিল।
তোরা নাকি এই গা ছেড়ে চলে যাবি। কে এ কথা বলেছে? কাকে বলেছে? কোন গায়ের কথা এখানে বলা হয়েছে? এই কথা ভুবন মুখুজ্জের মেয়ে রানী অপুকে বলেছে। নিশ্চিন্তপুর গায়ের কথা এখানে বলা হয়েছে। রইল ওইখানে কেউ জানতে পারবে না কোনো কথা। ওখানে আর কে যাবে? কি রইল এখানে? কোন জিনিসের কথা বলা হয়েছে? একটি কৌটো রইল, যেখানে একটি সোনার সিঁদুর কৌটোর কথা বলা হয়েছে, যা উপর দিদি হয়তো কখনো সেজু ঠাকুরের বাড়ি থেকে চুরি করেছিল। দুর্গা অপুর খেলাধুলার সরঞ্জাম বলতে কী ছিল? দুর্গার খেলার সরঞ্জাম ছিল কয়েকটি কড়ি, নাটা ফল, আমের গুটি। অপুর খেলার সরঞ্জাম ছিল একটি রং ওঠা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটা কয়েক কড়ি, 2 পয়সা দামের একটি পিস্তল ইত্যাদি। অপুর পাঠশালাটি কেমন ছিল? গ্রামে প্রসন্ন গুরুমশাই বাড়িতে অপুর পাঠশালা ছিল। যে ঘরটিতে পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেয়াল কিছুই ছিল না। চারদিকে খোলা। পাঠশালা শিক্ষা দেওয়ার বিশেষ উপকরণটি ছিল একটি বেদ। ছেলেরা নিজেরাই বসার চাকাই নিয়ে আসতো। আসামিটের যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কী করতো? অপু একটি সরু বাঁশের কঞ্চি নিয়ে নদীর পাশে বাঁশবনের ভিতরে যেত। নিজের মনে মায়ের মুখে শোনা কুরুক্ষেত্র যুদ্ধের দৃশ্য কল্পনা করে সে নিজেকে সেই যুদ্ধের অংশ করে নিত। দুর্গা তো পাঠশালায় যেত না, তার সারাদিন কীভাবে কাটত? বনে জঙ্গলে ঘুরে। এর মাধ্যমে দুর্গা জীবনে সব আনন্দ উপভোগ করত। সে দুপুরে শুধু ভাত খাওয়ার জন্য বাড়ি আসতো। তারপর সারাদিন সে ঘুরে বেড়াতো পাড়ার আমবাগানে, জামবাগানে। কাদের বাড়ি কোন গাছে কী ফল হয়েছে তার জানা ছিল। সে কামরাঙা, নাটা ফল, আমের গুটি এইসব সংগ্রহ করতে ব্যস্ত থাকতো। তাছাড়া পুতুলের ঘর সাজানোর জন্য নানা জিনিস সংগ্রহ করতে সে ব্যস্ত থাকতো। বাছুর খুঁজতে বেরিয়ে দুর্গা অপু কীভাবে পথ হারিয়ে ফেলেছিল। খুশি গিয়ে দুর্গা অপুকে রেলের রাস্তা দেখতে যাওয়ার কথা বলেছিল, যা ছিল তাদের দক্ষিণ মাঠের থেকে অনেক দূরে। দুজনে নবাবগঞ্জের পাকা রাস্তার উপর গিয়েও যখন রেলের রাস্তা দেখতে পায় না, তখন তারা ভাবে রেলের রাস্তা বুঝি আরও দূরে। দৌড় দিতে দিতে তারা পাকা রাস্তা ফেলে বন, মাঠ, বিল, জেলা ভেঙে দক্ষিণ দিকে দৌড়াতে থাকে। দৌড় দিতে দিতে তাদের চেনা রাস্তা বন জঙ্গলে সরে সরে যেতে থাকে। নবাবগঞ্জে লাল রাস্তা, রোয়ার মাঠ, জল সত্যতলা, ঠাকুরঝি পুকুর তাদের বাঁ দিকে ডান দিকে দূরে পড়ে থাকলো। খানিক দূরে গিয়ে একটা বড় জলা পড়ল। সেখানে উন্মুক্ত প্রকৃতির মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে তারা পথ হারিয়ে ফেলল। রাজকৃষ্ণ সান্যালের দেশভ্রমণের গল্পগুলি কেমন ছিল? রাজকৃষ্ণ সান্যালের দেশভ্রমণের বাতিক ছিল। তার বলা গল্পগুলি যেমন হোক না কেন, সেটা সাজিয়ে বলার ক্ষমতা তার অসাধারণ ছিল। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল, যাহা তাহার জীবনে কিন্তু একটি নতুন অভিজ্ঞতা। অপুর জীবনে সেই নতুন অভিজ্ঞতাটি কী? পাঠশালায় ঘটে যাওয়া অপুর জীবনে সেই নতুন অভিজ্ঞতাটি হলো শ্রুতিলিখন করা। সেদিন পাঠশালায় অন্য কেউ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হলো না, পড়াশোনাই হচ্ছিল। অপু পাঠশালায় গিয়ে বসে পড়েছিল। এমন সময় গুরুমশাই শ্রুতিলিখন লিখতে বললেন। গুরুমশাই মুখে মুখে যা কিছু বলছিলেন অপু তা বুঝল না। কেবলমাত্র এটা বুঝল যে কথাগুলি গুরুমশাই নিজের সম্পর্কে নয়, তবে দাশু রায়ের পাঁচালির মতো তিনি মুখস্থ বলছেন। কথাগুলো অপুর শুনতে খুব মধুর লাগছিল। সেই কথাগুলি মানে বুঝতে পারছিল না, কিন্তু অজানা শব্দের ঝংকার জড়ানো অপরিচিত শব্দগুলি সেদিন অপুর কাছে মনে হয়েছিল সঙ্গীত। সেই কথাগুলির মধ্যে দিয়ে দেশের একটা অস্পষ্ট ছবি অপুর শিশু মনে ফুটে উঠেছিল। অপু ভাবত, কুঠির মাঠ পেরিয়ে যে পথটি ঘুরে গিয়েছে গুরুমশাই বলা জন্মস্থান মধ্যবর্তী পোষ্যবন গিরি বুঝি সেই পথেই অবস্থিত। দুর্গা অপু কীভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল একবার অপুদের রানী গাইয়ের বাছুর হারিয়ে গিয়েছিল। দুর্গা অপু যখন বাছুর খুঁজতে দক্ষিণ মাঠের দিকে গিয়েছিল, দূরের রাস্তার দিকে তাকিয়ে দুর্গা একটা কি দেখছিল। হঠাৎ দুর্গা বলল রেলগাড়ি দেখতে যাওয়ার কথা। তারপর তারা রওনা দিল। দুর্গা বলেছিল রেলের রাস্তা পাকা রাস্তার ওধারে। এইভাবে তারা দুজনে রওনা দিল। পায়ে হেঁটে, দৌড় দিয়ে, বন জঙ্গল ডিঙিয়ে তারা রেলের রাস্তা দেখার চেষ্টা করে। তবে সে আশাতে পূর্ণ হয়নি। অনেক দূরে গিয়ে পথ হারিয়ে তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল। ভুলু কুকুরকে নিয়ে দুর্গা কীভাবে আনন্দ উপভোগ করত? দুর্গা প্রতিদিন যে ভাত খাওয়া শেষে একমুঠো ভাত ভুলু কুকুরের জন্য নিয়ে আসতো। এতে তার মায়ের অনেক বকাঝকা খেতে হয়েছিল, কিন্তু অপু এই আমোদ উপভোগ করা সম্পর্কে কিছুটা জানতো। চারদিকে জনশূন্য, কেউ কোথাও নেই। চোখ বুজে দুর্গা সেই ভুলু কুকুরকে ডাকতো। তারপর ভাত মাটিতে ফেলতেই বন জঙ্গল পেরিয়ে, শুকনো পাতার স্তূপ পেরিয়ে হাঁপাতে হাঁপাতে ভুলু কুকুর
ছুটে চলে আসতো। তা দেখে দুর্গার মন আনন্দে ভরে যেত। এইভাবে সে আমোদ উপভোগ করতো। অপু দুর্গা চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে দেখো। নীলমণি রায়ের জঙ্গলে কিংবা ভিটের ওপারে অপু দুর্গা চড়ুই ভাতির আয়োজন করে। খানিকটা বন জঙ্গল দুর্গা নিজের হাতে দা দিয়ে কেটে পরিষ্কার করে তারপর ঘর থেকে চাল নিয়ে আসে, একটি ভালো নারকেল মালার 2 ফোঁটা তেল, নারকেল মালার 2 ফোঁটা তেল নিয়ে আসে। খেলা ঘরে মাটির ছোবার মতো ছোট একটা হাঁড়ি জোগাড় করে এবং কতগুলি মেটে আলু নিয়ে আসে। দুর্গা একটা বেগুনও আনে। বনভোজনে সত্যিকারের ভাত, মেটে আলু সেদ্ধ, বেগুন ভাজা রান্না হয়। সব রান্না দুর্গা নিজেই করে। বনভোজনে সত্যিকারের ভাত, মেটে আলু সিদ্ধ, বেগুন ভাজা রান্না হয়। দুর্গা নিজেই রান্না করে। তাদের সাথে যোগ দেয় কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনি। এখনকার পিকনিকের সাথে এরকম চড়ুই ভাতির তফাৎ অনেক। এখনকার পিকনিকের জন্য আগে থেকে দিন ঠিক করা হয়। একটি সুন্দর পরিষ্কার জায়গা থেকে নানা রকম আয়োজন করে ভালো ভালো খাবারের জোগাড় করে দলবদ্ধভাবে পিকনিক করা হয়। রান্নার ব্যবস্থা রান্নার ঠাকুর করে। এই পিকনিকগুলি অনেক খরচ সাপেক্ষ হয়। প্রকৃতির মাঝে কিশোর মনের বিস্ময় ও নতুন কিছু করার যে নির্ভেজাল আনন্দ, তা এখনকার দিনে পিকনিকে কখনোই খুঁজে পাওয়া যাবে না। অজয়কে তার সঙ্গে অপুর কীভাবে বন্ধুত্ব হয়েছিল। অজয় নীলমণি হাজরার যাত্রা দলের একজন বালক অভিনেতা। অজয় তার সঙ্গে অপুর বন্ধুত্ব হয়েছিল যাত্রা দেখতে গিয়ে। অজয় রাজপুতের অভিনয় করছিল। তারপর যাত্রা শেষে অজয় পান খেতে যায়। সেখানে অপু তাকে পান কিনে দেয়। তারপর তাদের মধ্যে কথাবার্তা হয় এবং অপু অজয়কে বাড়িতে নিয়ে আসে। যাত্রা চলাকালীন অজয় রোজ অপুদের বাড়িতে ভাত খেতে যায়। সর্বজয়া অজয়কে ভালোবাসত। এইভাবে অপু তার সাথে বন্ধুত্ব হয়। অপু তার দিদির সঙ্গে কেন কখনো আড়ি করবে না। অপু তার দিদিকে খুব ভালোবাসে। তবে যখন তার দিদি তাকে কলমির ফুল দিয়ে নোলক বানিয়ে দেয়, তার নাকে কলমির ফুল দিয়ে নোলক বানিয়ে দেয়, তার ভালো লাগতো। কিন্তু তার নোলক বানিয়ে দেয়, তার ভালো লাগে না কিন্তু তাও দিদিকে সে কিছু বলতে পারে না। এবং অপুর দিদি মাঝে মধ্যে আমজাম, কামরাঙা, তেঁতুল, লোভনীয় খাদ্যগুলি মাকে লুকিয়ে নিয়ে আসে এবং দুজনে মিলে খায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল কখনো সে দিদির সাথে আড়ি করবে না। যেদিন সদু তাদের খেলাঘরের দোকান থেকে মাকাল ফল চুরি করে পালায়, সেদিন তার দিদি সমস্ত বনবালায় ঘুরে সন্ধ্যায় একরাশ মাকাল ফল এনে দিয়েছিল। তার ডাগর চোখের স্নিগ্ধ মমতা মাখা হাসি দেখে অপু সেদিন বুঝেছিল দিদি তাকে বড়ই ভালোবাসে। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।